উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের, তাহলে দেখো উচ্চতর গণিত দ্বিতীয় পত্র সেকেন্ড পেপারের একটা ইম্পর্টেন্ট অধ্যায় করব, সেটা হচ্ছে বহুপদী। তো বহুপদীর এই ক্লাসটা, আমার এই বেসিক ক্লাসটা করলে পুরো বহুপদী অধ্যায়টি কিন্তু পারা যায়। হ্যাঁ, পুরো বহুপদী অধ্যায় আনসার করা যায়। তবে আমি বহুপদী রিলেটেড যা ম্যাথ গুলো দরকার, মানে এই নিয়ম আমি যেটা আজকে ক্লাস করব, এই নিয়ম ব্যতীত খুব একটা বেশি নিয়ম নেই বলতে গেলে। এই নিয়ম আমি যেটা শেখাবো এই ক্লাসে, সেই নিয়ম দিয়ে কিন্তু পুরো বহুপদী অধ্যায় শেষ করা সম্ভব। হ্যাঁ, তারপরে ম্যাথ প্র্যাকটিস করে আমরা এই নিয়মগুলোকে বিভিন্ন দিক থেকে রপ্ত করব। তো দেখো বহুপদী করব, বহুপদী ইংরেজিটা আমরা শিখে ফেলি। বহুপদী ইংরেজিটা আমরা কি বলি? পলিনোমিয়াল। হ্যাঁ, পলিনোমিয়াল। আচ্ছা দেখো, বহুপদী পড়ার আগে আমরা কিছু ছোট্টখাটো বিষয় নিয়ে আলোচনা করি। হ্যাঁ, তাহলে বহুপদী পড়ার জন্য প্রথমে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে একটা পদ বা তোমার হচ্ছে যে একটা ভিত্তি কি এবং একটা সূচক কি। ধরো আমি এখানে লিখলাম 8x³ দেখো, তাহলে এক্স এখানে হচ্ছে তার ভিত্তি, হ্যাঁ, বা বেজ, ইংলিশে বেজ বলি আর বাংলায় ভিত্তি। হ্যাঁ, আচ্ছা, আর এক্স এর যে পাওয়ারটা, মানে এক্স কয়টা আছে? তিনটা আছে, তাহলে এক্স এর যে পাওয়ারটা সেটাকে আমরা বলি সূচক। হ্যাঁ, তাহলে ইংলিশে কি বলি? পাওয়ার। আচ্ছা, আর এই যে দেখো এক্স এর পাশে যেটা সংখ্যাটা আছে, তাহলে এটাকে আমরা বলি সহগ। তার মানে সহগ মানে কি? এই x³ 8টা আছে, বুঝছো? মানে 8টা x³ যুক্ত হয়ে এক, মানে 8টা x³ যুক্ত হয়ে 8x³ হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে সিম্পল কথাবার্তা। তো বহুপদী হওয়ার জন্য বেশ কয়েকটা সূত্র আছে। হ্যাঁ, বেশ কয়েকটা না, বলতে গেলে দুইটাই সূত্র আছে। তো সূত্রগুলো মানে সূত্র তো না, কন্ডিশন। তো বহুপদী হওয়ার জন্য প্রথম কন্ডিশন হচ্ছে যে বহুপদ, দেখো এটা একটা পদ, এরকম বহুপদ থাকা লাগবে অবশ্যই। তো দেখো 8x³ ধরো প্লাস 7x² প্লাস 5x প্লাস ধরো 9, হ্যাঁ, প্লাস ধরো ডট ডট করে চালাইতে আসি। তাহলে এমন এরকম যদি হয় তাহলে সেটা কিন্তু বহুপদী হবে না। হ্যাঁ, যদি অসীম হয়, তাহলে অসীম হলে বহুপদী হবে না। তাহলে কি বহুপদীকে, বহুপদী, হ্যাঁ, রাশি, দেখো এটা একটা রাশি, বহুপদী রাশি অসীম হইতে পারে না। ঠিক আছে, অসীম হইতে পারে না। হ্যাঁ, তাহলে অসীম হইতে বহুপদী রাশি অবশ্যই সসীম হইতে হবে। মানে যেটা ধরো সসীম অর্থাৎ কি, দেখো এটা রাশি বলতেছি কেন, কারণ প্রত্যেকটা হচ্ছে পদ। তাহলে এক বা একাধিক পদ মিলে রাশি গঠিত হয়। হ্যাঁ, তাহলে এটা একটা রাশি। আমি একটা তোমার হচ্ছে যে কি বলে পদ দিয়ে রাশি বানাতে পারি। যেমন ধরো আমি একটা পদ ধরো লিখলাম যে 5x² প্লাস 4x প্লাস 9। হ্যাঁ, তাহলে এটা একটা বহুপদী। কেন ভাইয়া? কারণ দেখো এই পদগুলো সসীম, তার মানে শেষ হয়ে যাচ্ছে, তিনটা আমরা গণনা করতে পারছি সসীম। হ্যাঁ, এবং এই পদগুলো রাশি আছে, দেখো এই রাশিতে তিনটা পদ আছে, তার মানে কি বহুপদ। হ্যাঁ, তাহলে মানে এটা হচ্ছে একটা বহুপদী। তো বহুপদী হওয়ার প্রথম শর্ত কি? দেখো, বহুপদী হওয়ার প্রথম শর্ত হচ্ছে, ওই ফার্স্ট শর্ত হচ্ছে, ফার্স্ট কন্ডিশন, বাংলায় শর্ত, ফার্স্ট কন্ডিশন বা কি প্রথম শর্ত হচ্ছে কি ভাইয়া, যে বহুপদী রাশিকে কি হতে হবে? সসীম হইতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখো নেক্সট কথা কি ভাইয়া, দেখো নেক্সট কথা হচ্ছে যে 2 নম্বর কন্ডিশন, সেটা হচ্ছে বহুপদী রাশির যে পাওয়ার আছে না ভাইয়া, সূচক শিখলাম না, বহুপদী রাশির রাশির পাওয়ার, বাংলায় সূচক, সেটা কি হতে হবে ভাইয়া? পাওয়ার বা সূচক তোমার কেমন হতে হবে জানো? পাওয়ার বা সূচক তোমার হতে হবে ধনাত্মক পূর্ণ সংখ্যা। হ্যাঁ, তাহলে ধনাত্মক পূর্ণ সংখ্যা। ওকে, আচ্ছা, তো ধনাত্মক পূর্ণ সংখ্যা কারা হয়? ধরো রিয়েল নাম্বার। রিয়েল নাম্বার গুলো কি আছে ভাইয়া? 0, 1, 2, 3, 4, বা ন্যাচারাল, যেটা আমরা রিয়েল নাম্বার বা ন্যাচারাল নাম্বার বলি 5, 6। তার মানে কি ধনাত্মক, মানে এই রিয়েল নাম্বারটা প্লাস হইতে হবে আর কি। হ্যাঁ, ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। তাহলে যদি ভাইয়া রিয়েল নাম্বার মাইনাস হয়, বা রিয়েল নাম্বার যদি ধরো ভগ্নাংশ থাকে, বা রিয়েল নাম্বার ধরো দশমিকে থাকে, তাহলে যদি পাওয়ারটা এমন থাকে, হ্যাঁ, তাহলে সেটা কি বহুপদী হইতে পারবে না। বহুপদী হইতে গেলে সেটাকে অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা হইতে হবে। যেমন দেখো ভাইয়া, আমি যদি একটু উদাহরণ দিতে চাই, ধরো এখন তুমি বললা ভাইয়া 1/8x², এটা কি বহুপদীর মধ্যে পড়তে পারে? দেখো এটা একটা পদ আছে এবং এটা সসীম, তার মানে কি এটা একটা বহুপদী হবে কিনা, বহুপদী হবে কিনা, এটা এখন আমরা যাচাই করবো। তো দেখো ভাই, এই পদটাকে আমি ভালোভাবে লিখলে কিভাবে লিখবো? দেখো 1/8, আর এক্স যদি উপরে আছে, নিচে আছে, তাহলে উপরে নিয়ে গেলে -2। দেখো, তো এটা -2 এসে পড়েছে, মানে কি ঋণাত্মক এসে পড়েছে। তার মানে কি ভাইয়া? ঋণাত্মক। হ্যাঁ, কি কি ঋণাত্মক বলতো ভাইয়া? সূচক। তার মানে এটা বহুপদী হতে পারবে না। ক্লিয়ার? এটা বহুপদী, এটা একটা পদ বলতে পারি, কিন্তু এটা বহুপদী নয়। কথা বুঝেছো? এটা বহুপদী নয়। আবার দেখো ভাইয়া, তুমি বললা যে ভাইয়া √ওভার ওয়াই, এখন √ওভার ওয়াই কি বহুপদী হতে পারে? তুমি বলতে পারো দেখো √ওভার ওয়াই বহুপদী হতে পারে, কারণ √ওভারকে যদি ভাঙো y⁻½ দেখো তো ভাই এটা ভগ্নাংশ। তাহলে ভগ্নাংশ যদি সূচক হয়, তাহলে সেটাও কি ভগ্নাংশ কি সূচক?
তাহলে সেটাও কিন্তু ভাইয়া বহুপদী হতে পারবে না। তাহলে বহুপদী হওয়ার আমরা কি কি শর্ত শিখলাম? মাত্র দুটো শর্ত। সেটা হচ্ছে 1 নম্বর শর্ত হচ্ছে যে কি বহুপদী যে পদ, বহুপদী রাশির কি ভাইয়া, বহুপদী রাশির হওয়ার শর্ত কি? বহুপদী রাশির পদ সংখ্যা আছে, তারা একটু মিটাই দিই। বহুপদী রাশির পদ সংখ্যা কি হতে হবে? সসীম হইতে হবে, মানে গুণে শেষ করতে পারবো। হ্যাঁ, সসীম হইতে হবে। দ্বিতীয় কথা কি ভাইয়া, দেখো যে দেখো বহুপদী রাশির, তাহলে এই যে, আচ্ছা একটা কাজ করি ভাইয়া, হ্যাঁ আমরা একটা কাজ করি, দেখো এটাকে আমরা সুন্দর করে কপি করি। তো দেখো বহুপদী রাশির পদ সংখ্যা, মানে বহুপদী রাশির পদ সংখ্যা জানলাম, এখন বহুপদী রাশির যে তোমার সূচক আছে, তাহলে কি বহুপদী রাশির এই সূচক কি হতে হবে ভাইয়া? ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। হ্যাঁ, ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে হবে। হ্যাঁ, এখন দেখো আরেকটা কথা, তাহলে ভাই তুমি এখন সহজে এক্সাম্পল দিতে পারবো আমাকে? যে একটা এক্সাম্পল দেখো, তুমি এখন নিজে একটা এক্সাম্পল দিতে পারবা? যেমন দেখো একটা বহুপদী কি হতে পারে? 8x⁵ প্লাস 7x⁵, ধরো যে তুমি বললা যে 4, তারপর তোমার ইচ্ছে হইলো তুমি বললা 8y⁵, তুমি বললা এখন যে কি, যে ভাইয়া যে কি 6z⁵2, তাহলে এটা একটা বহুপদী পড়বে। দেখো এটা একটা বহুপদী, কারণ কি এটাকে গুণে আমরা শেষ করতে পারতেছি, তার মানে সসীমতা। দেখো এই সসীমতা, এটা কিন্তু এটা ফিল আপ করতেছে। আবার দেখো এই যে সূচকগুলো আছে সবগুলো যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এখানে কি ঋণাত্মক আছে? নাই। এখানে কি ভগ্নাংশ আছে? নাই। এখানে কি তোমার কি বলে দশমিক দিয়ে কোনো পদ আছে? নাই। তার মানে কি এটা হচ্ছে একটা আমাদের আদর্শ বহুপদী। হ্যাঁ, তো বহুপদী তাহলে আমরা সহজে তৈরি করতে পারবো। তো বহুপদীর আমাদের একটা জিনিস শেখা লাগবে। হ্যাঁ, দেখো যে বহুপদী, ধরো আমি একটা বহুপদী ধরে লিখতেছি, তাহলে ধরো আমি একটা এক্স চলক বিশিষ্ট বহুপদী লিখবো। ধরো যে লিখলাম যে 5x³ প্লাস 4x² প্লাস 3x+4, এটা একটা বহুপদী রাশি। তাহলে এটা কি ভাই? একটা বহুপদী রাশি। তাহলে বহুপদী রাশির বেশ কয়েকটা জিনিস হয়। হ্যাঁ, তাহলে দেখো 1 নম্বর জিনিস, যে বহুপদী রাশির মুখ্য পদ কোনটি ভাইয়া? তাহলে বহুপদী রাশির মুখ্য পদ কোনটা হবে জানো? যার পাওয়ার, যে পদটির পাওয়ার সবচেয়ে বেশি। তাহলে পদটির এখানে পদ সবচেয়ে বেশি কার, সূচক কার থেকে 3 বেশি, তার 3-এর পর দেখো 2 আছে, তারপরে 1 আছে, এটার সাথে কিন্তু একটা আছে 0। জিরো লেখার প্রয়োজন বোধ করি না, সেই জন্য আমরা এটাকে লিখি না। হ্যাঁ, তাহলে দেখো ভাইয়া যে এটা 3 আছে, তার মানে কি মুখ্য পদ কোনটা? 5x³। তাহলে মুখ্য পদ থেকে আমরা কি শিখলাম বলতো ভাইয়া? যে মুখ্য সূচক, মুখ্য মানে সবচেয়ে বড়। হ্যাঁ, তাহলে মুখ্য, এই যে সূচক, মুখ্য সূচক কি হবে ভাইয়া? 3। তো আরেকটা কথা আমরা কি বলতে পারি ভাইয়া? তাহলে মুখ্য পদটা সহগ কত? তাহলে আমরা এটা বলতে পারি মুখ্য পদের সহগ তোমার কত ভাইয়া? 5। তাহলে এটাকে আরেকটা কি বলতে পারি ভাইয়া? যে মুখ্য পদ পাইলাম, মুখ্য সূচক পাইলাম, মুখ্য পদের সহগ পাইলাম। হ্যাঁ, আচ্ছা। আর আরেকটা তোমার বলতে পারি যে তোমার হচ্ছে যে আরেকটা ধ্রুবক, দেখো এখানে ধ্রুবক কি আছে? তাহলে এখানে ধ্রুবকটা কি আছে? ধ্রুবকটা আছে 4। মানে দেখো ধ্রুবক কেন বলি? কারণ যেখানে এক্স সংবলিত চলকটা অ্যাকচুয়ালি নাই। হ্যাঁ ঠিক আছে, তুমি এটাকে x⁵ বলতে পারো। এখন x⁵ মানে তো 1-ই হয়, তার মানে তো ওটা কোনো তোমার সূচকের মধ্যে পড়তে পারে না। তাহলে কি ভাইয়া? এখানে 4টা জিনিস আমরা বলতে পারি: মুখ্য পদ, মুখ্য সূচক, মুখ্য পদের সহগ, ধ্রুবক। এখান থেকে দেখো ভাইয়া মুখ্য পদ কি? যার সূচক সবচাইতে বেশি সেটা হচ্ছে মুখ্য পদ। তাহলে কি সূচক সবচাইতে বেশি কার? কিউব, তার মানে কি পদটা কোনটা? 5x³। তাহলে 5x হচ্ছে মুখ্য পদ। মুখ্য সূচক কি? সূচক মানে পাওয়ার, তাহলে সবচেয়ে বড় পাওয়ার কি? 3, তার মানে পাওয়ার হচ্ছে 3। মুখ্য পদের সহগ কত? 5। দেখো সহগটা কত? এক্স এর পাওয়ার সহগ কত আছে? 5। এটা হচ্ছে 5। ধ্রুবক কত? 4। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে দেখো বহুপদী, এরকম আমরা আরেকটা বহুপদী লিখতে পারি। হ্যাঁ, দেখো আমরা এটা লিখি, আমরা অনেকদিন ধরে দেখে আসছি, সেটা ax² প্লাস bx প্লাস c। এখন যদি এটা আমি 0 দিই, তাহলে এটাকে আমরা কি বলি জানো? এটা সমীকরণ। কারণ জিরোর বাম দিকে ডান দিকে যা থাকে, জিরোতে যদি কিছু লিখি তাহলে আমরা সেটাকে সমীকরণ বলি। কেমন? আচ্ছা, তো এটার একটা স্পেসিফিক নাম আছে কি জানো? সেটা হচ্ছে আদর্শ দ্বিঘাত সমীকরণ। আদর্শ দ্বিঘাত সমীকরণ। এখন দ্বিঘাত কেন বললেন ভাইয়া? কারণ দেখো ভাইয়া, এর যে মুখ্য পদটা আছে, এর মুখ্য পদের পাওয়ার কত বলতো ভাইয়া? 2। এই কারণে আমরা এটাকে বলি আদর্শ দ্বিঘাত সমীকরণ। দেখো 2। ক্লিয়ার? এখন দেখো এটাকে আবার আদর্শ দ্বিঘাত কেন বলতে পারি? দেখো এই দেখো ax² আছে প্লাস bx প্লাস c আছে 0। দেখো এই এক্স এর পাওয়ার প্রথমে 2 ছিল, তারপর 1 করে 1 কমে 1 হয়েছে। 1 হয়েছে, দেখো 1 আছে, এটা থেকে 1 আছে। হ্যাঁ, আবার এটা থেকে কমে কি হয়েছে? 0 হয়েছে। তার মানে কি বুঝলাম ভাইয়া? কি বুঝলাম বলো? যে দেখো তার 2 থেকে ধীরে ধীরে গ্রাজুয়ালি কমে কমে সে 0তে আসতেছে, মানে এখানে x⁵ আছে অবশ্যই।
কারণে এটাকে বলা হয় আদর্শ দ্বিঘাত সমীকরণ। এরকম তুমি আদর্শ ত্রিঘাত সমীকরণ নির্ণয় করতে পারবা। দেখো কিভাবে নির্ণয় করতে পারবা, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি জিরো। দেখো এটা আদর্শ ত্রিঘাত সমীকরণ হয়ে গেল। তার মানে আদর্শ দ্বিঘাত বলা হয় কেন? কারণ গ্র্যাজুয়ালি দেখো এই যে সূচকগুলো আছে গ্র্যাজুয়ালি কমতেছে, এবং এমন যদি গ্র্যাজুয়ালি 10 থেকে কমে তাহলে সেটাকে বলতে পারে আদর্শ 10 ঘাত সমীকরণ। যদি 11 থেকে কমে আদর্শ 11 ঘাত সমীকরণ। যদি শুধু 1 থেকে কমে তাহলে কি আদর্শ 1 ঘাত সমীকরণ। এরকম এটা একটা 1 ঘাত সমীকরণ। হ্যাঁ, তাহলে আদর্শ দ্বিঘাত সমীকরণ জানলাম। এখন ভাই আদর্শ দ্বিঘাত সমীকরণের এই যে এক্স এর মান আমরা যদি বের করি ভাইয়া, তাহলে এক্স একটা মান আমরা পাই, এক্স ইজ ইকুয়াল টু আমরা ছোট থেকে পড়ে আসছি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাইয়া যে অ্যাকচুয়ালি এই মানটা আমরা কিভাবে পাইলাম, এক্স এর মানটা আসলে এটা কেন হয়। তো এটা কিন্তু আমরা সহজে শিখে নিতে পারি। হ্যাঁ, দেখো যে আমরা যদি এই সমীকরণটা আবার তুলি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে যদি আমরা কি করি ভাইয়া, সবগুলো 4 দ্বারা গুণ করি, তাহলে 4 দ্বারা আমি গুণ করবো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। আবার 0 সাথে যদি 4 গুণ করি তার মানে কি থাকবে ভাইয়া, 0ই থাকবে। ওকে, এখন দেখো আমি যদি এটাকে গুণ করে দিই, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 4 abx প্লাস 4ac ইজ ইকুয়াল টু 0। দেখো ভাই এখন এটা কিন্তু একটা সূত্রে ফেলা যেতে পারে, 2ax স্কোয়ার। দেখো এটা মানে তো 4a স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো আবার তাহলে 2 নিলাম না, তাহলে এটা এটা হচ্ছে আমাদের এখানে কি ভাইয়া, এখানে এটা হচ্ছে এ, তাহলে 2a হবে। এটা কি হবে, এটা কি হবে ভাইয়া, এটা হবে 2, দেখো 2ax নিলাম। এখন দেখো ভাইয়া এখানে কি 2ax নিলাম, তো ঠিক আছে, তাহলে আমি একটা বি স্কোয়ার ধরে নিলাম, একটা এক্সট্রা বি স্কোয়ার নিলাম, আর 4 এটাকে রেখে দিলাম। দেখো ভাই আমি যদি একটা এক্সট্রা বি স্কোয়ার নিই তাহলে এদিকে একটা এক্সট্রা বি স্কোয়ার নিতে হবে, আমি নিলাম। তাহলে দেখো ভাইয়া এখানে দেখো কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। তাহলে আমরা এখানে একটা সূত্র ফেলতে পারি না ভাইয়া, এ প্লাস বি অল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। নিতে পারি না, পারি না, পারি। ওকে, তাহলে দেখো ভাই আমি এটা একটা সূত্রে ফেলে দিই, সূত্রে ফেলে দিই। দেখো সূত্র যদি আমরা ফেলি তাহলে কি হচ্ছে, 2ax প্লাস বি অল স্কোয়ার থাকতেছে, তাহলে কি বাকি থাকতেছে 4ac, আর এদিকে থাকতেছে বি স্কোয়ার। এখন যদি আমরা কাজ করি 2ax প্লাস বি স্কোয়ার, এখান থেকে আমরা 4ac-টাকে ওদিকে পাঠিয়ে দিই, তাহলে কি হবে বি স্কোয়ার, এটা প্লাস ছিল দিকে যে কি হবে -4ac। এখন আমরা কাজ করতে পারি, দেখো ভাইয়া এই যে আমরা তো এক্স এর মানটা বের করবো না, তাহলে এক্স ব্যতীত যা আছে সবগুলোকে আমরা ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে কি 2ax, হ্যাঁ, ইজ ইকুয়াল টু কি বলতে পারি, দেখো আচ্ছা এখানে তো বি স্কোয়ার, দুঃখিত দুঃখিত খুবই দুঃখিত। দেখো এটা কি ছিল ভাইয়া, এটা তোমার পাওয়ার হিসেবে ছিল না, 2ax প্লাস বি স্কোয়ার, এটা তো তোমার সূত্রে ছিল না। তাহলে আমরা এখান থেকে আগে পাওয়ারটা উঠাবো, তাহলে পাওয়ারটা যদি উঠাই তাহলে কি করতে পারি, দেখো 2ax প্লাস বি, মানে কি উভয় পক্ষে আমরা রুট করবো, তাহলে উভয় পক্ষে আমরা করে দিলাম রুট, তাহলে এদিকে রুট হবে রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac। ওকে, তাহলে রুট যদি উঠে যায় ভাইয়া, রুট যদি উঠে যায় তাহলে কি থাকে 2ax প্লাস বি, তাহলে কি হবে প্লাস মাইনাস রুট ওভার 4b স্কোয়ার মাইনাস 4ac হবে। তাহলে বুঝলাম কেন প্লাস মাইনাস কেন হলো ভাইয়া। এখন ধরো তুমি রুট ওভার 9 করবা, তাহলে দেখো কি পাবো -3 প্লাস 3, দুটা মান পাবো না, তাহলে এখানেও তো আমরা -3 প্লাস 3 পাবো, কারণ দেখো -3 কে যদি স্কোয়ার করো তারপরে কি বি স্কোয়ার মাইনাস 4ac আসবে। আর যদি কি প্লাস কে রুট ওভার করো তাহলে কি তোমার হচ্ছে যে প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac আসবে। তাহলে এখানে আমরা প্লাস মাইনাস রেখে দিতে পারি। হ্যাঁ, দেখো এখন থেকে বিটাকে আবার ওদিকে পাঠিয়ে দিতে পারি, তাহলে 2ax আমি যদি বিটাকে ওদিকে পাঠাই তাহলে কি মাইনাস বি হবে, প্লাস মাইনাস রেখে দিলাম বি স্কোয়ার মাইনাস 4ac। এখন দেখো এক্সট্রা যদি আমি রেখে দিই তাহলে কি থাকে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। বুঝেছো, এই যে এইভাবে করে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এই যে এক্স এর মানটা এসেছে, এটা কি আবিষ্কার করেছে জানো, এটা আবিষ্কার করেছেন প্রায় 2000 বছর আগে বিজ্ঞানী আর্যভট্ট। ঠিক আছে, কিন্তু তার কিন্তু শূন্য নিয়ে অনেক কাজ আছে, তো তিনি এটি আবিষ্কার করেছিলেন যে এক্স এর মানটা আদর্শ দ্বিঘাত সমীকরণে প্রায় 2000 বছর আগে। হ্যাঁ, দেখো আমরা কিন্তু অ্যাকচুয়ালি ওটাই লিখছি, দেখো যে এক্স এর মান মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac বাই 2a। তো সেটা কিন্তু তোমরা কিন্তু আজ থেকে কিভাবে করে আসলো সেটা কিন্তু তোমরা শিখেও ফেললা, তাই না ভাইয়া, দেখো শিখে ফেললা। হ্যাঁ, আচ্ছা তা যদি হয় এখন দেখো ভাইয়া যে এক্স এর মানটা, যে এক্স এর মানটা আছে, হ্যাঁ, আমরা আদর্শ দ্বিঘাত অধ্যায় মানে বহুপদী অধ্যায়ে আমরা এটা শিখবো যে এক্স এর মানটা যেটা আছে সেটা কার উপর ডিপেন্ড করতেছে, দেখো -b বাই 2a। কিন্তু রুট ওভারের ভেতরে এই যে ভাইয়া এটা আছে না বি স্কয়ার মাইনাস 4ac, এটা যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে কিন্তু আমরা এক্স এর মানটা বলে দিতে পারি কি জানো, যে আমরা কিন্তু এক্স এর মানটা তোমার একটা জিনিসের মাধ্যমে খুব সহজেই বলতে পারি এক্স এর মানটা বাস্তব হবে নাকি অবাস্তব হবে, এক্স এর মানটা সমান হবে নাকি অসমান হবে, এক্স এর মানটা মূলদ হবে নাকি অমূলদ হবে। তো কিসের মাধ্যমে বলতে পারি ভাইয়া, আমরা বলতে পারি বি স্কয়ার মাইনাস 4ac দিয়ে। তাহলে দেখো এক্স এর মূলগুলো বা মানগুলো কেমন হবে
সেটা কিন্তু আমরা বি স্কোয়ার মাইনাস 4ac দিয়ে নির্ণয় করতে পারি। এটাকে আমরা কি বলতে পারি ভাইয়া? এটাকে আমরা বলতে পারি নির্ণায়ক, নাকি ভাইয়া? আবার এটাকে আমরা এই নির্ণায়ককে আমরা কি বলি জানো ভাইয়া? নিশ্চয়ক বলি। আবার দেখো ভাইয়া, এই নিশ্চয়কে আমরা বলি ইংরেজিতে বলি ডিটারমিনেন্ট। ঠিক আছে ভাইয়া? তো ডিটারমিনেন্ট থেকে আমি নিলাম ডি। ঠিক আছে, তাহলে ডি ইজ ইকুয়াল টু আমি বলতে পারি কি বি স্কোয়ার মাইনাস 4ac। এই যে ডি স্কোয়ার মাইনাস 4ac আছে না, এটা 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 তুমি যদি মানে বুঝো, তাহলে তুমি বলে দিতে পারবা যে এক্স এর মানটা কি হবে, বাস্তব হবে নাকি অবাস্তব হবে, নাকি মূলদ হবে, নাকি অমূলদ হবে, নাকি জটিল হবে। তুমি সবকিছু বলে দিতে, নাকি সবগুলোই হবে, তুমি কিন্তু এটা দেখে বলে দিতে পারবো ভাইয়া। এখন এটাকে ডিটারমিনেন্ট বলা হয়। কিভাবে বলতে পারি দেখো, খুব মাত্র তিনটা আমরা মানে মাত্র তিনটা আমরা পরিস্থিতি দেখে বলে দিতে পারি যে এই এক্স এর মানটা কি হবে, এবং সেটা ডিটারমিনেন্ট দিয়ে। দেখো তাহলে ডিটারমিনেন্টের মান দেখো কিভাবে করতে পারি। দেখো ডি এর মানটা যদি 0 হয় ভাইয়া, তার মানে কি ভাই এক্স এর মানটা কি হবে, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার 0। দেখো বি এর ডি মানে কি, ডি মানে কি বলো? ডি মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এখন দেখো ভাইয়া, এই যে দেখো এই যে এই সূত্রের বি স্কোয়ার মাইনাস 4ac তো ডি, তাহলে ডি এর জায়গাতে আমি 0 লিখে ফেলেছি। আর দেখো 2a, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু জি 0 মানেই বি স্কোয়ার মাইনাস 4ac আসে, আর এই বি স্কোয়ার মাইনাস 4ac হচ্ছে ডি, আর ডি এর মানটা 0 নিচ্ছি। ঠিক আছে, ওকে। তাহলে এখানে কি হচ্ছে দেখো ভাইয়া, প্লাস মাইনাস, দেখো এই কি থাকছে মাইনাস বি, হ্যাঁ, আর প্লাস মাইনাস রুট ওভার 0/2a নাকি। তাহলে এটাকে আমরা দুটা মান বলতে পারি ভাইয়া, মাইনাস বি বাই 2a, একটা প্লাস নিয়ে, তাহলে প্লাস 0 যদি করি তাহলে রুট ওভার 0 মানে তো 0, তো মানে একটা মাইনাস বি পাই। আবার দেখো প্লাস নিয়ে, আবার দেখো মাইনাস বি বাই 2a প্লাস মাইনাস 0 তে করতে হবে, তার মানে দুইটা মান পাই ভাইয়া। দেখো এক্স এর ঘাত কত ছিল, তুমি যে খেয়াল করো, এক্স এর ঘাত কত 2, তার মানে এর মানও পাওয়া যাবে দুইটা, 3 হলে 3টা, 4 হলে 4টা, 10টা হলে 10টা মান পাওয়া যাবে, তাহলে দুইটা মান। এখন তুমি বললা ভাই দুটো মান তো একই নিয়ে নিলেন, একটা লিখে দিতে হতো, কিন্তু না, তোমাকে দুটো লিখতে হবে। কেন লিখতে হবে দেখো, এটাকে আমরা বলি যে একটি পূর্ণবর্গ সংখ্যার তোমার হচ্ছে যে বর্গমূল। যেমন দেখো ভাইয়া, √4 কে যদি বর্গমূল করো -2 + 2 পাবা। এরকম আমরা এটাকে বর্গমূল করে দুটার মানে সমান পাইছি। ঠিক আছে, এই কারণে এই মূলের বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি জানো, খুব সহজেই বলতে পারি যে মূলগুলোর বৈশিষ্ট্য, তাই না ভাইয়া? তাহলে মূলগুলোর বৈশিষ্ট্য, আচ্ছা আমরা একটা কাজ করি ভাইয়া, আমরা একটা কাজ করি। দেখো আমরা এখান থেকে এই শেপটা নিই। দেখো তাহলে এখান থেকে আমরা বলবো যে মূলগুলোর বৈশিষ্ট্য, তাহলে মূলগুলোর বৈশিষ্ট্য, দুটো মূল পাওয়া যাবে, এই কারণে বললাম মূলের বৈশিষ্ট্য বা মূলগুলোর বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য কি ভাই বলতো, মূলগুলো সমান না। দেখো এই যে মূলটা যদি যদি দেখো দেখো যে √0 আছে, তার মানে কি √ওভার মাইনাস নাই। আমরা জানি √ওভার মাইনাস থাকলে সেটা জটিল হয়, বা জটিল মানে কি অবাস্তব, তার মানে কি মূলগুলো বাস্তব ভাইয়া। দেখো মূলগুলো বাস্তব, দেখো মূল দুইটা সমান না ভাইয়া, তাহলে মূল দুইটা সমান বলতে পারলাম ডি এর মান 0 হইলে। আবার দেখো আরো কি বলতে পারি, মূলগুলো মূলত না ভাইয়া। এখন মূলত অমূলত যদি না বুঝো, তারপরে দেখো মূলত মানে কি, মূলত মানে হচ্ছে 2 একটা মূলদ সংখ্যা, 3 একটা মূলদ সংখ্যা, 1/3 এটা একটা মূলদ সংখ্যা। তার মানে কি, যেটা হচ্ছে ভগ্নাংশ আকারে প্রকাশ করতে পারি, বা যেটা দশমিক শেষ করেছে, বা হলো 1.34 শেষ হয়ে গেছে, এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। এখন এরকম কি চলছে 1.333333 শেষ হচ্ছে না, তাহলে এটা অমূলদ সংখ্যা। ক্লিয়ার? তাহলে দেখো এটা তো দেখো শেষ হয়ে যাবে, এখানে যদি 2 বসাই, 1 বসাই, মানে 2/2, তার মানে কি -1 শেষ হয়ে গেছে, তার মানে এটা মূলদ সংখ্যা। আবার দেখো ভাই এটা সমান, আমরা জানলাম। আবার এটাকে আমরা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি, হ্যাঁ, যেটা পাবো সেটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। দেখো কারণ পূর্ণবর্গ সংখ্যাকে ভেঙে আমরা দেখো যে কি পেয়েছি, তোমার হচ্ছে যে পূর্ণবর্গ সংখ্যা কিংবা দুটো বর্গমূল পাইছি, এই কারণে আমরা যে মূলগুলো পাবো সেই মূলগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি। কারণ আমরা এখান থেকে তো অ্যাকচুয়ালি এক্স এর মানটা দরকার না, এই কারণে আমরা এটাকে বলবে পূর্ণবর্গ সংখ্যা কিন্তু বলতে পারি, হ্যাঁ। আচ্ছা, তাহলে ডি এর মান 0 হলে আমরা কিন্তু কাহিনী দেখো এই পেজে করে ফেলেছি। ডি এর মান যদি 0 হয়, তাহলে মূলগুলো বৈশিষ্ট্য কি হবে, বাস্তব হবে, সমান হবে, মূলদ হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এক্স এর মানটা, এই মূলের মানটা, এক্সটা কি, এক্সটা হচ্ছে ax² + bx + c, 0 এর মূল মানে মান, মানে এক্স এর মান। ঠিক আছে ভাইয়া, এই যে এক্সটার মান, ওকে। আচ্ছা, এই যে এক্সটার মান মানে এখানে দেখো যেহেতু এক্স এর পাওয়ার 2, সর্বোচ্চ পাওয়ারটা ধরতে হয়, মুখ্য সূচক নিয়ে কাজটা হয়, হ্যাঁ। তাহলে এক্স এর পাওয়ার সর্বোচ্চ 2, তার মানে দুটা উত্তর পাবো। দেখো আমরা কিন্তু দুটো উত্তর পেয়ে গেছি, ওকে। এখন এক্স এর মান 0 হলে যদি এটা হয়, তাহলে এটা 1 নম্বর কেস। যদি হয় তাহলে 2 নম্বর কেস কি হতে পারে, তাহলে এক্স এর মান যদি 0 থেকে ছোট হয় ভাইয়া। এখন দেখো ভাইয়া, তার মানে এক্স এর মান কি ভাইয়া, দেখো এক্স ইজ ইকুয়াল টু আমরা শিখছি -c প্লাস মাইনাস √b² - 4ac/2a। আচ্ছা, তাই যদি হয় তাহলে দেখো ভাইয়া যে এখানে কি এই ডি এর মানটা 0 থেকে ছোট, তাহলে -b প্লাস মাইনাস এটাকে আমরা বলতে পারি d/2a, কারণ এই ডিটাই হচ্ছে এটা, তাই না ভাইয়া?
এখন দেখো ডিটাই হচ্ছে, দেখো আমি আবার বলতেছি, দেখো এটাই কিন্তু ডি, বারবার বলছি। তাহলে দেখো এখন দেখো, দেখো এই যে ডি এর মানটা যদি ছোট হয় 0 থেকে, তার মানে এটা কি হবে? অবশ্যই মাইনাস হবে। তা ধরলাম এটা -3, কথাটা বোঝো। তাহলে 2a ধরে নিলাম, তুমি এটা -3, মাইনাসের মান তুমি 3 ধরো, 10 ধরো, 100 ধরো, তোমার যা খুশি, মাইনাস ধরলাম। আচ্ছা, এই মাইনাস যদি থাকে তাহলে এটাকে আমরা কি বলতে পারি? -b প্লাস মাইনাস, দেখো নিচে 2a রাখলাম। আর এটা কি? -b মানে কি? আমরা বলতে পারি না ভাইয়া, √3 গুণিত i²। কারণ আমরা জানি জটিল সংখ্যা শিখে এসেছি i² মানে -1। আচ্ছা, তুমি যদি নাও শিখো তাহলে আমরা জেনে নাও যে i² মানে -1 ভাইয়া। হ্যাঁ, তাহলে দেখো ভাইয়া কি পাইলাম, দেখো -b প্লাস মাইনাস, দেখো √3, তার মানে √3 i শুরু করলে i। দেখো যেই সংখ্যাতে বা যে পদে i থাকবে সেটা কি? জটিল পদ বা জটিল সংখ্যা। তার মানে কি ভাইয়া, এটার মূলের বৈশিষ্ট্য কি হলো বলো? তাহলে মূলের বৈশিষ্ট্য দেখো, দেখো মূলের বৈশিষ্ট্য দেখো। তো দেখো এখান থেকে ওখানে সহজেই বলতে পারবা যে কি মূল। আচ্ছা, এটা লাল কালিনি। হ্যাঁ, মূলের বৈশিষ্ট্য কি হলো ভাইয়া? প্রথম কথা কি, এটা একটা অবাস্তব সংখ্যা না? জটিল সংখ্যা মানে কি? অবাস্তব সংখ্যা। তার মানে কি এটা একটা জটিল সংখ্যা। আর দেখো প্লাস মাইনাস, এখন দেখো জেড ইজ ইকুয়াল টু, যদি এক্স প্লাস আই ওয়াই ধরি, হ্যাঁ জেড না ভাইয়া, তাহলে এটা জেড জেড, এই যে দেখো, মানে এটার অনুবন্ধী কি হয় জানো ভাইয়া? এর অনুবন্ধী হয় জেড বার। অনুবন্ধী যদি হয় তাহলে এই যে আয়ের আগে যে চিহ্নটা আছে না ভাইয়া, এই চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, বুঝছো? এই চিহ্নটা হয়ে যায় চেঞ্জ, তাহলে এটা প্লাস আছে, এটা হবে মাইনাস। তার মানে দেখো এটা যদি আমি ভাগ করতাম, যদি আমি ভাগ করতাম তাহলে কি হতো? -b প্লাস √3i/2a। আর একটা মান হইতো -b মাইনাস √3i/2a। পাইতাম না? পাইতাম না? পাইতাম। দেখো এটা, দেখো পুরোটাই এরকম অনুবন্ধীর মতো না? তাহলে এটাকে আমরা বলি কি জানো? অনুবন্ধী অনুবন্ধী জটিল বলি। ক্লিয়ার? আবার দেখো এটাকে আমরা আরেকটা কথা কি বলি? ও জটিল মানে কি? অবাস্তব। অবাস্তব, তাই না ভাইয়া? আর দেখো এটা √3 আছে, তাহলে এটা মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। হ্যাঁ, তাহলে এটা মূলত যেহেতু জটিল সংখ্যার বৈশিষ্ট্যে মূলদ অমূলদ করতে পারে না। হ্যাঁ, তাই এটা সোজা কথা হচ্ছে, এটা অবাস্তব, এটা অনুবন্ধী জটিল সংখ্যা। ক্লিয়ার কেমন? আচ্ছা, তা যদি হয় তাহলে আরেকটা আমাদের কেস আছে মাত্র, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আরেকটা কেস আছে, সেটা হচ্ছে যে তোমার আরেকটা কেস আছে, সেটা হচ্ছে 3 নম্বর কেস। ডি এর মানটা যদি 0 থেকে বড় হয়ে যায়, তাহলে বুঝো 0 থেকে যদি বড় হয় তার মানে কি? তার মানে দেখো এক্স এর মানটা -b প্লাস মাইনাস √d। দেখো ওই b² - 4ac তো d ইজ ইকুয়াল বাই 2a। এই ডিটা বারবার বলতেছে, ও ডিটা মানে কিন্তু b² - 4ac। এটা কিন্তু ডিটারমিনেন্ট, মানে এটা দিয়ে কিন্তু আমরা নির্ধারণ করতেছি যে মূলগুলো কেমন হবে। তাহলে কি -b প্লাস মাইনাস, এটার মান প্লাস, তার মানে এটার মান যদি প্লাস হয় বাই 2a, তার মানে কি হবে ভাইয়া? যদি ভেতরে প্লাস হয় তার মানে কি এটা মাইনাস, মানে মাইনাসের বদলে -1 এর বদলে আমরা কি দিয়েছিলাম? i²। তাহলে দেখো ভাইয়া প্লাস আছে, তার মানে i² প্রয়োজনীয়তা আছে, তার মানে কি অবশ্যই এই মূলগুলো কি হবে? এই মূলগুলো কি হবে বলো? অবশ্যই বাস্তব হবে, তাই না ভাইয়া? অবশ্যই কি হবে? বাস্তব। তাহলে মূল, দেখো প্রথম কথা কি, এটা বাস্তব হবে, তাই না ভাইয়া? কারণ ওখানে মাইনাস নাই, রুটের ভেতরে মাইনাস থাকলে হয় অবাস্তব, রুটের ভেতরে প্লাস মানে কি? বাস্তব। দ্বিতীয় কথা কি বলতে পারি ভাইয়া? এই মূলগুলো কি হতে পারে? এই মূলগুলো দেখো তোমার অসমান হতে পারে, সমান হতে পারে। অসমান আমরা সাধারণত অসমান হয়। হ্যাঁ, কারণ এটির মান যদি তোমার ধরো যে 4 হয়, তাহলে কি হবে? ও দুটার মান চেঞ্জ হবে, তাই না? তাহলে এটা অসমান হতে পারে। আরটা কি হতে পারে? এখন দেখো এটা মূলদ হতে পারে, অমূলদ হতে পারে। প্রথম কথা হলো অমূলদ। কেন ভাইয়া অমূলদ ধরলেন? এখন দেখো এটার ভিতরে যদি +3 থাকতো, +3 ভাঙলে তো এমন একটা মান আসবে যেটা হচ্ছে আজ ধরো যেটার মান ধরো +3 এর মান 1.3 থ্রি 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 চলতে আছে, তার মানে অসংখ্য বা চলতে থাকবে। হ্যাঁ, তাহলে এটা অমূলদ। আচ্ছা, মূলদ তো হতে পারে, কেন মূলদ হতে পারে? এখন ধরো এটা 3 না হয়, আমি তো ধরলাম 3, এটা তো এরকম ক্যালকুলেশন করে আসার পরে এটা ধরো 16 হতে পারে। 16 যদি হয়, তখন 16কে যদি আমি ভাঙি, দেখো 16কে যদি ভাঙি 4 হয়, তার মানে 4 হয়। 4 কি অমূলদ সংখ্যা? 4 তো দেখো 4 তো শেষ হয়ে গেছে, তার মানে কি 4কে আমরা দেখো এই পূর্ণ সংখ্যা, যেটা পূর্ণ সংখ্যা সেটা কিন্তু মূলদ সংখ্যা। তার মানে এটা কখন মূলদ হবে বলতো? 4 নম্বর বৈশিষ্ট্য কি? মূলদ হবে যখন ডি ইজ ইকুয়াল টু পূর্ণবর্গ সংখ্যা হবে, তাই না ভাইয়া? এই হচ্ছে ঝামেলা শেষ। তুমি যদি এইগুলো ভালো করে বুঝে ফেলো, তুমি যদি এগুলো ভালো করে বুঝে রাখো, এবং আমি আশা করি খুব ভালো করে এগুলো বুঝাতে পারছি, তুমি যদি এগুলো বুঝতে পারো, তাহলে তোমার বহুপদীর 90% কাজ শেষ। এখন খালি 10% ম্যাথ করতে হবে, এবং সেই ম্যাথগুলো আমি সবগুলো করে দেবো। তাহলে দেখো ভাইয়া, যে নির্ণায়কের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু বলে দিতে পারলাম যে এই যে এর মূল মানে এক্সটা কেমন হবে। এখান থেকে ডি এর থেকে বড় হলে বললাম বাস্তব, অসমান, মূলদ হবে। আবার দেখো কি দেখলাম, যে
যদি কি হয় দেখো, আমি একটু ছোট করি। দেখো, যে ডি এর যদি 0 থেকে ছোট হয় তার মানে কি ভাই, এটা অনুবন্ধী জটিল হবে। এগুলো কিন্তু ভালো করে আয়ত্ত করে নেবা, হ্যাঁ, প্র্যাকটিস করে করে। আর দেখো ডি এর মানটা যদি 0 হয় তার মানে কি হবে, বাস্তব হচ্ছে। এ দেখো ভাই সমান হচ্ছে, দেখো মূলদ হচ্ছে। মূলদ কখন হচ্ছে, যখন পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে, তাই না ভাইয়া? আর আমরা দেখে আসলাম যে ax স্কয়ার প্লাস bx প্লাস c কে আদর্শ দ্বিঘাত সমীকরণ বলা হয়। আর বি স্কয়ার মাইনাস 4ac কে নির্ণয় বা নিশ্চয় বলা হয়। কেন নিশ্চয় বলা হয়? কারণ পুরোটা ক্লাস করে জেনে ফেলেছো, তাই না? এ হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আজকের মতো এই ক্লাসটা রাখি। আগামী ক্লাসে আবার দেখা হবে, তোমাদের জন্য অনেক ম্যাথ নিয়ে আসবো, অনেক ম্যাথ প্র্যাকটিস করবো। আমি আশা করি আমার ম্যাথ গুলো যদি তোমরা করো তাহলে তোমরা কোনো কিছুতে আটকাবো না। এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, আটকাবো না। হ্যাঁ, তোমরা তাহলে ম্যাথ গুলো করবা। আশা করি 4-5টা ক্লাসের মধ্যে ওদের শেষ করতে পারবো। এবং তোমরা আমার ক্লাসগুলো করলে নিঃসন্দেহে নিশ্চিন্তে এইচএসসি পরীক্ষা দিতে যাবা, কোনো চাপ নাই। সুন্দর করে নিজেরা প্র্যাকটিস করবা, পড়াশোনা করবা। আজকের মতো এখানে থাকলো। আল্লাহ হাফিজ। আচ্ছা, আজকে আমরা